বিয়ের পর প্রথম রাত। আমি নববধূ সেজে ঘরে বসে আছি। ঘর জুড়ে সাজানো কাঁচা ফুলের ঘ্রাণে পরিবেশটা স্বপ্নের মতো লাগছিল। মনে হচ্ছিল আজ থেকে আমার জীবনের একদম নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। যদিও অনেক আত্মীয়-স্বজন আর বান্ধবীদের কাছ থেকে নানা গল্প শুনেছি, কিন্তু নিজের জীবনে এই মুহূর্তটা একেবারেই আলাদা অনুভূতি এনে দিল। সময়টা ছিল গভীর রাত। চারদিকে নীরবতা, শুধু দূরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। আমি বারবার ভাবছিলাম, কেমন হবে আমার নতুন জীবনের পথ চলা। মানুষের জীবনে বিয়ে মানেই তো নতুন দায়িত্ব, নতুন স্বপ্ন আর নতুন চ্যালেঞ্জ। মনে হচ্ছিল আমার ভেতরে হাজারো প্রশ্ন জমে আছে। আমি কি ভালোভাবে সংসার সামলাতে পারবো? নতুন পরিবারের সবাই কি আমাকে গ্রহণ করবে? এমন সময় দরজা খুলে আমার বিশেষ মানুষ ঘরে প্রবেশ করলেন। তিনি শান্তভাবে আমার পাশে এসে বসলেন। আমি তাকে সালাম করলাম। তার চোখে এক ধরনের আন্তরিকতা আর দায়িত্ববোধ লক্ষ্য করলাম, যা দেখে আমার মনে একটু সাহস জাগল। তিনি কয়েকটি সাধারণ প্রশ্ন করলেন, আমি শুধু মাথা নেড়ে বা ছোট ছোট শব্দ উত্তর দিলাম। সেই মুহূর্তে আমার ভেতরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি তৈরি হলো, ভয়, কৌতূহল আর আনন্দ সব একসঙ্গে। জীবনের এতদিনের পরিচিত পথ এখন যেন নতুন দিকে মোড় নিতে চলেছে। মানুষটা দেখতে সুস্থ সবল আর আত্মবিশ্বাসী, তবে তার সামনে আমি খানিকটা অস্বস্তি বোধ করছিলাম। তবুও মনে হচ্ছিল এই রাতটি আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ রাত। আজকের এই সূচনা আমার আগামীর প্রতিটি দিনকেই প্রভাবিত করবে। আমি চাইছিলাম এই রাতটা হোক বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসার ভিত্তি। কিন্তু হঠাৎ এমন এক দৃশ্য চোখে পড়ল যা আমাকে মুহূর্তের মধ্যে হতবাক করে দিল। আমি একদম ভাবতেই পারিনি আজকের এই রাতে। বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবা। নিশ্চয়ই অনেক মজা পাবা। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। বন্ধুরা, আমার নাম ফারহানা আলম জেনিন, বাংলাদেশের একজন মেয়ে। আর 10টা সাধারণ মেয়ের মতো আমারও ছোটবেলা থেকে একটা সুন্দর সংসারের স্বপ্ন ছিল। আমি কখনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখিনি। আমার স্বপ্নগুলো ছিল খুব সাধারণ, কিন্তু আমার কাছে ভীষণ রঙিন। আমি চাইতাম আমার একজন জীবনসঙ্গী থাকবে, যে দিন শেষে অফিস থেকে ফেরার সময় আমার জন্য এক গুচ্ছ ফুল নিয়ে আসবে। আমাদের একটা ছোট্ট বাড়ি থাকবে, যেখানে আমাদের সন্তানদের কোলাহলে মুখরিত থাকবে চারপাশ। আমি রান্না করব, আর বাচ্চারা তাদের বাবার আসার অপেক্ষায় দরজার দিকে তাকিয়ে থাকবে। এই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ। আমার এই স্বপ্নের কথা শুনে বান্ধবীরা হাসাহাসি করত, কিন্তু আমি আমার এই সাদাসিধে স্বপ্নটাকেই মন দিয়ে আঁকড়ে ধরেছিলাম। আমার বিয়ের প্রতি এই আকর্ষণের পেছনে আরও একটি কারণ ছিল। কৈশোরে আমার একটি শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। মাঝে মাঝে আমি খিঁচুনিতে ভুগতাম। পাড়া প্রতিবেশী এবং কিছু আত্মীয়-স্বজন বলতেন আমার উপর অশুভ কিছুর প্রভাব পড়েছে, কিন্তু আমার বাবা ছিলেন একজন ডাক্তার। তিনি জানতেন এটা স্নায়বিক দুর্বলতা ছাড়া আর কিছুই নয়, এবং বয়স বাড়ার সাথে সাথে বা জীবনযাত্রায় পরিবর্তন এলে এটা ঠিক হয়ে যাবে। তবে কিছু পুরনো ধ্যান ধারণার মানুষ এবং সাধু সন্ন্যাসীরা বলতেন বিয়ে নাকি এর একমাত্র সমাধান। আমার বাবা এসবে বিশ্বাস না করলেও আমার দাদি নানির চাপে আর আমার নিজেরও বিয়ের প্রতি আগ্রহ দেখে তিনি আমার জন্য ভালো পাত্র খুঁজতে শুরু করেন। তাই যখন আমার বিয়ের কথা চূড়ান্ত হলো, আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে গিয়েছিলাম। বিয়ের দিন আমি খুশিতে আত্মহারা ছিলাম। কনে হিসেবে যেখানে একটু লজ্জা বা জড়তা দেখানোর কথা, সেখানে আমি খিলখিল করে হাসছিলাম। আমার মা বারবার ধমক দিয়ে বলছিলেন মুখ বন্ধ করে শান্ত হয়ে বসতে, কিন্তু আমার ভেতরের আনন্দ যেন কোনো বাধাই মানছিল না। অবশেষে সব আনুষ্ঠানিকতা শেষে আমি আমার নতুন ঘরে, নতুন জীবনে পা রাখলাম। আমি নিজেকে সুন্দরভাবে সাজিয়ে ঘরে বসেছিলাম। আমার গোলাপি রঙের পোশাকটি সযত্নে বিছানার উপর ছড়িয়ে দিয়েছিলাম। মাথায় ছিল একটা ঘুমটা। লাল রঙের চেয়ে এই গোলাপি রঙটাই আমার বেশি পছন্দের ছিল। আর আমাকে যে ভীষণ সুন্দর লাগছিল তা আমি আয়নায় আগেই দেখে নিয়েছিলাম। নিজের সাজানো স্বপ্নের প্রথম প্রহরে আমি অধীর আগ্রহে আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম।
কিছুক্ষণ পর আমার স্বামী আরিফ ঘরে প্রবেশ করল। আমি তাকে আর চোখে দেখেছিলাম, ভীষণ সুদর্শন আর আমারই বয়সী একজন মানুষ। ছবি দেখে তাকে যতটা ভালো লেগেছিল, বাস্তবে দেখে যেন আরও বেশি মুগ্ধ হলাম। আমি মনে মনে ভাবছিলাম, আমার জীবনটা এবার সত্যি স্বপ্নের মতো সুন্দর হতে চলেছে। কিন্তু ঘরে ঢোকার পর তার পা দুটি যেন কাঁপছিল। আমি ভাবলাম হয়তো আমার সাজসজ্জায় সে কিছুটা ঘাবড়ে গেছে। এই ভেবে আমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে আমার সামনে এসে বসল, কিন্তু তার হাতে কোনো উপহার ছিল না, যা সাধারণত বিয়ের সময় স্বামীরা তাদের স্ত্রীদের জন্য নিয়ে আসে। সে আমার ঘোমটাটি তুলে ধরল, কিন্তু একটিও কথা বলল না। তার চোখের দৃষ্টি ছিল কেমন যেন শূন্য, অচেনা। আমি প্রথম নীরবতা ভাঙলাম। মৃদু স্বরে জিজ্ঞেস করলাম, আমার জন্য কোনো উপহার আনেননি? সে কেমন যেন চমকে উঠে বলল, এনেছিলাম তো, আলমারিতে রেখেছি, তুমি নিজেই বের করে নিও। তার কথা বলার ধরনটা আমার কাছে অদ্ভুত লাগলো। তার কথাগুলোও কেমন যেন অসম্পূর্ণ শোনালো। আমি তার কাছ থেকে এমন নিরস উত্তর আশা করিনি। এরপর আমি তার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলাম, আমাকে কেমন লাগছে? আমার আশা ছিল সে আমার সৌন্দর্যে প্রশংসা করবে, হয়তো লাজুক স্বরে বলবে, তোমাকে রাজকন্যার মতো লাগছে। কিন্তু আমার সব কল্পনাকে ভেঙে দিয়ে সে নির্লিপ্তভাবে উত্তর দিল, ঠিকঠাক লাগছে। তার এই উত্তরে আমার মনটা এক মুহূর্তে ভেঙে গেল। বিয়ের মতো বিশেষ দিনে কোনো স্বামী তার নতুন বউকে এভাবে বলতে পারে? আমি কি এতটাই সাধারণ দেখতে যে তার চোখে কোনো প্রশংসার ছাপ পড়ল না? আমার মেজাজটা কিছুটা খারাপ হয়ে গেল, আর আমার স্বামী হয়তো এটা বুঝতেও পেরেছিল। কিন্তু সে আমার মন ভালো করার জন্য কোনো চেষ্টাই করল না। আমি তাকে বললাম, আমি তোমার স্ত্রী, আমাদের জীবনের এটা প্রথম মুহূর্ত, তুমি অন্তত আমার একটু প্রশংসা তো করতে পারো। কিন্তু সে আমার কথার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপ করে রইল। তার এই নীরবতা আমার কাছে আরও বেশি রহস্যময় মনে হতে লাগল। কিছুক্ষণ পর সে এমন একটা কথা বলল যা শুনে আমি আরও বেশি অবাক হলাম। সে বলল, যাও, তোমার পোশাকগুলো বদলে এসো, আর এই পোশাকটা আমাকে দাও। তার প্রথম কথাটা আমি বুঝলাম, বিয়ের ভারী পোশাক পরে বেশিক্ষণ থাকা যায় না। কিন্তু আমার পোশাকটা তাকে কেন দিতে হবে, সেই ব্যাপারটা আমার মাথায় ঢুকল না। আমি দ্বিধা নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। বাথরুমের ভেতরে ঢুকে আমি যা দেখলাম তাতে আমার বিস্ময়ে সীমা রইল না। যেখানে সাবান বা শ্যাম্পু রাখার তাক ছিল, সেখানে সারিবদ্ধভাবে সাজানো ছিল দামি ব্র্যান্ডের অনেক মেকআপ আইটেম। সবগুলোই ছিল একেবারে নতুন। দেখেই বোঝা যাচ্ছিল এগুলো আমার জন্যই আনা হয়েছে। এই সারপ্রাইজ দেখে আমার মনটা খুশিতে ভরে গেল। আমি ভাবলাম, আমার স্বামী হয়তো মুখে প্রকাশ করতে পারছে না, কিন্তু সে আমার জন্য কতটা ভাবে। এই মেকআপগুলো তারই প্রমাণ। আমি আনন্দে আত্মহারা হয়ে কয়েকটি জিনিস একটু নেড়ে চেড়ে দেখলাম। সবগুলোই ছিল আন্তর্জাতিক মানের। আমি মনে মনে ঠিক করলাম, কাল সকাল থেকেই এগুলো ব্যবহার করব। বাথরুম থেকে বেরিয়ে আসার সময় আমি আমার পোশাক এবং অন্যান্য জিনিসপত্র গুছিয়ে হাতে নিয়েছিলাম। আরিফ আমার হাত থেকে সেগুলো চেয়ে নিল। আমি ভাবলাম সে হয়তো আমাকে সাহায্য করার জন্য আলমারিতে গুছিয়ে রাখতে চাইছে, কিন্তু সে ওগুলো নিয়ে সোজা বাথরুমের দিকে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল। আমি অবাক হয়ে শুধু তার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম। আমার স্বামী আমার বিয়ের পোশাক নিয়ে বাথরুমে ঢুকে গেল, আর আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে রইলাম। আমার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে আমার পোশাক নিয়ে বাথরুমে কি করছে? আধ ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু সে বেরোলো না। আমি কান পেতে কিছু শোনার চেষ্টা করলাম, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ আসছিল না, না পানির শব্দ, না অন্য কোনো আওয়াজ। তাহলে সে ভেতরে কি করছে? আমার জিনিসপত্র নিয়ে তার বাথরুমে যাওয়ার কি এমন কারণ থাকতে পারে? মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যখন মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। আমার অবস্থাও ঠিক তেমনই হয়েছিল। আমি কোনোভাবেই এই ঘটনার কোনো যুক্তি খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 2 ঘন্টা পর বাথরুমের দরজা খোলার শব্দ হলো। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে দরজার দিকে তাকিয়েছিলাম, কিন্তু ভেতর থেকে যে বেরিয়ে এলো তাকে দেখে আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমার মনে হলো ঘরের দেয়ালগুলো যেন মিলিয়ে গেছে, আর আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি।
আমার সামনে যে দাঁড়িয়েছিল সে আমার স্বামী আরিফ, কিন্তু সে পরেছিল একটি সাধারণ পোশাক, যা আমি আগে ব্যবহার করতাম। শুধু তাই নয়, সে নিজের চুল এবং সাজসজ্জা এমনভাবে ঠিক করেছে যেন একটি সাধারণ অনুষ্ঠানের জন্য প্রস্তুত। তার এই রূপ দেখে আমার গলা শুকিয়ে গেল। আমি একটা কথাও বলতে পারলাম না, যেন আমার কথা বলার ক্ষমতা হারিয়ে গেছে। পৃথিবীতে অনেক রসিক মানুষ থাকতে পারে যারা ঠাট্টা তামাশা করতে ভালোবাসে, কিন্তু বিয়ের প্রথম দিনে নিজের স্ত্রীর সঙ্গে এমন আচরণ কেউ করতে পারে বলে আমার জানা ছিল না। এর মানে হলো এটা কোনো রসিকতা ছিল না, এর পেছনে লুকিয়েছিল আরও গভীর কোনো উদ্দেশ্য। সে আমার দিকে তাকিয়ে কানের বাস থেকে চুল সরিয়ে বলল, বলো, আমাকে কেমন লাগছে? এই রংটা তোমাকে মানাচ্ছে। তুমি ঠিক এই রঙে সব কিছু সাজাতে পারো। তার কথাগুলো আমার কানে অস্বস্তিকর মনে হচ্ছিল। আমি বাকরুদ্ধ হয়ে শুধু তার দিকে তাকিয়েছিলাম। সে আমার সামনে এসে পোশাক এবং সাজানো জিনিসগুলো দেখাচ্ছিল এবং বলছিল, দেখো, সব জিনিস ঠিকঠাক সাজানো থাকলে আরও সুন্দর দেখায়। আমার মনে হচ্ছিল আমি কোনো অদ্ভুত পরিস্থিতির মধ্যে আছি। কিছুক্ষণ পর আমি কিছুটা সাহস সঞ্চয় করে কাপা গলায় বললাম, এসব কি হচ্ছে? তুমি এসব জিনিস কেন ব্যবহার করছো? আমার কথা শুনে সে শান্তভাবে হাসল, যেন আমি কোনো সাধারণ প্রশ্ন করেছি। তার হাসিটা ছিল অস্বাভাবিকভাবে শান্ত এবং রহস্যময়। সে আমার কাছে এসে বলল, আমার এসব খুব পছন্দ। যখন আমি দেখি সবকিছু সুন্দরভাবে সাজানো, তখনই খুশি হই। এরপর মেকআপ এবং অন্যান্য সাজানোর জিনিসগুলো নির্দেশ করে বলল, এগুলো ব্যবহার করো ঠিক মতো। সঠিকভাবে ব্যবহার করলে আরও সুন্দর দেখাবে। তার এই কথাগুলো শুনে আমি কিছুটা উদ্বিগ্ন হলেও বাথরুম থেকে সরিয়ে নিলাম। আমি বিছানার পাশে গিয়ে কম্বল নিয়ে মাথা ঢেকে শুয়ে পড়লাম। আমার মন এখনও বিশৃঙ্খল, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। আমি এমন একটি জীবন চেয়েছিলাম যেখানে ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক থাকবে। আমি একজন সঙ্গীকে চাইছিলাম যিনি হবেন আমার আশ্রয় এবং সহায়ক। সকাল হওয়ার পর আমি দেখলাম আরিফ সোফায় শুয়ে আছে। আমি সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, গতরাতে তুমি যে আচরণ করেছিলে তার মানে কি? আমার কথা শেষ হওয়ার আগেই সে ধমক দিয়ে বলল, ভালোবাসা ও সম্পর্ক বোঝার জন্য একটু সময় নাও। তার এই কথায় আমি বুঝতে পারলাম সবকিছুই কোনোভাবে পরিকল্পিত এবং এর পেছনে কোনো রকম ভয় বা ক্ষতি নেই। আমার মাথাটা ঘুরতে শুরু করল, কিন্তু ধীরে ধীরে আমি পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম। আরিফ আমার কাছে এসে বলল, যদি আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয় তবে সেটা আলোচনা করে সমাধান করব, শান্ত থাকো। আমি বুঝতে পারলাম পরিস্থিতি কঠিন মনে হলেও এতে কোনো ধরনের ক্ষতি বা অশালীনতা নেই। আমি শান্তভাবে বসে তার কথাগুলো শোনার চেষ্টা করলাম এবং ভাবলাম এই সম্পর্ককে সঠিকভাবে বোঝা ও গ্রহণ করা আমারই দায়িত্ব। আমার সামনে দুটো পথ খোলা ছিল। এক, সবকিছু মেনে নিয়ে এই পরিস্থিতিতে থাকা, অথবা দুই, এই পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করে নিজের এবং পরিবারের সম্মানকে ঝুঁকির মুখে ফেলা। সবেমাত্র আমার বিয়ে হয়েছে। আমার বাবা মা কত স্বপ্ন নিয়ে আমাকে বিদায় জানিয়েছিলেন। যদি বিয়ের পরের দিনই আমি বাড়ি ফিরে যাই, তাহলে সমাজে তাদের সম্মান নিয়ে প্রশ্ন উঠবে। এই চিন্তা করে আমি চুপ করে গেলাম। আমি পরিস্থিতিকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিলাম, অন্তত কিছুদিনের জন্য। আমি দেখতে চেয়েছিলাম এই রহস্যের শেষ কোথায়। আমি আমার ভেতরের কষ্ট আর ভয়কে লুকিয়ে রেখে স্বাভাবিক থাকার অভিনয় শুরু করলাম। পরিবারের সবার সামনে আমি এমনভাবে নিজেকে উপস্থাপন করতাম যেন আমাদের মধ্যে কোনো সমস্যাই নেই। আরিফের পরিবারও সবকিছু জানত, কিন্তু তারা এমন ভাব করত যেন কিছুই হয়নি। তারা আমার সাথে হাসি মুখে কথা বলত, আমার প্রয়োজনের দিকে খেয়াল রাখত, কিন্তু তাদের চোখের দিকে তাকালে আমি একটা অস্বস্তির ছায়া দেখতে পেতাম। কিভাবে কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য আরেকজনের জীবন এত সহজে জটিল করে দিতে পারে তা ভেবে আমি অবাক হতাম। তারা তাদের ছেলের আচরণের কথা জেনে শুনেও শুধু সমাজের চোখে তাকে স্বাভাবিক প্রমাণ করার জন্য আমার জীবনটাকে জড়িয়ে ফেলেছিল। তাদের এই নির্লিপ্ততা আমাকে ভেতর থেকে আরও বেশি করে কষ্ট দিচ্ছিল। দিনগুলো এভাবেই কাটতে লাগল।
আরিফের অস্বাভাবিক আচরণ দিন দিন বাড়তেই থাকল। সে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকত, অথবা ঘরে ফোন নিয়ে গান শুনত। অনলাইনে সে ঘণ্টার পর ঘণ্টা সাজানোর জিনিস দেখত এবং সেগুলো অর্ডার করত। পরিবারের সামনে সে বলতো, এগুলো সব জেরিনের জন্য কিনছি, কিন্তু সেই জিনিসগুলোর একটাও আমার কাছে আসতো না, সবগুলোই সে নিজের জন্য ব্যবহার করত। আমি তার এই দ্বৈত আচরণ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। সে একদিকে যেমন একজন মানুষের মতো সবার সামনে থাকত, অন্যদিকে একলা ঘরে সে হয়ে যেত অন্য কেউ। একদিন দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম, এমন সময় বাথরুম থেকে আরিফের আওয়াজ পেলাম। আমি প্রথমে তেমন গুরুত্ব দেইনি। আমার মনে হচ্ছিল তার কিছু একটা হলে আমি হয়তো কিছুটা স্বস্তি পাব, কিন্তু তার আওয়াজ থামছিল না। এক সপ্তাহের মধ্যেই আমার অবস্থা এমন হয়ে গিয়েছিল যেন আমি অনেক দিন ধরে এই পরিস্থিতি সহ্য করছি। আমার মুখ থেকে হাসি উধাও হয়ে গিয়েছিল, চোখের নিচে ক্লান্তির ছাপ পড়ে গিয়েছিল। আমার মাথায় সারাক্ষণ চিন্তা ঘুরত, আমার ভবিষ্যৎ কি? আমি কি সারা জীবন এই পরিস্থিতিতে থাকতে পারবো? বেশ কিছুক্ষণ অসুস্থতার পর আরিফ যখন বাথরুম থেকে বেরিয়ে এলো, তখন তার অবস্থা ছিল দুর্বল। সে হেঁটে এসে আমার সামনে দাঁড়ালো এবং আমাকে ধমক দিয়ে বলল, তোমার কি কোনো মায়া নেই? দেখছো না আমার কি অবস্থা? যাও, আমার জন্য লেবুর শরবত বানিয়ে আনো। তার কথা বলার ভঙ্গিতে কোনো পরিবর্তন ছিল না, সেই একই অহংকার। আমি বললাম, হয়তো বাইরে কিছু খেয়েছ, তাই এমন হচ্ছে। আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম, তখন সে পিছন থেকে এক রহস্যময় কথা বলল, যা শুনে আমার পা দুটো আবারও থেমে গেল। সে বলল, আমি বাইরে কিছু খাইনি, বিয়ের পর তো এমনটা হয়েই থাকে। আমি তার কথার অর্থ বুঝতে না পেরে অবাক হয়ে তার দিকে তাকালাম। সে কী ধরনের অর্থহীন কথা বলছে? তার কথাগুলো আমার কাছে একটা নতুন রহস্যের জন্ম দিল। সে কি আমাকে কিছু বোঝাতে চাইছে, নাকি এটা তার নতুন কোনো আচরণ? আমি তার জন্য লেবুর শরবত বানাতে গেলাম, কিন্তু আমার মনের মধ্যে তার বলা শেষ কথাটিই বারবার প্রতিধ্বনিত হচ্ছিল, বিয়ের পর তো এমনটা হয়েই থাকে। এই সাধারণ কথাটির পেছনে কি কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? আমি যখন শরবতের গ্লাস নিয়ে ফিরছিলাম, তখন রাস্তায় আমার শাশুড়ির সাথে দেখা হলো। তিনি আমার হাতের গ্লাস দেখে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, কী ব্যাপার বৌমা, এখনই না তুমি খাবার খেলে? খাবার খাওয়ার পরপরই তো লেবুর শরবত খেতে নেই। তার প্রশ্নের মধ্যে একটা অস্বাভাবিক আনন্দ ছিল, যা আমার নজর এড়ায়নি। আমি সত্যিটা লুকাতে চেয়েছিলাম, তাই বললাম, আমার শরীরটা ভালো লাগছে না, তাই খাচ্ছি। আমার কথা শুনে তিনি যেন আরও বেশি খুশি হয়ে গেলেন। তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল, যা আমার কাছে ভীষণ রহস্যময় মনে হল। তিনি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বললেন, কোনো ব্যাপার না, হতে পারে এটা কোনো খুশির খবর। তার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি মনে মনে ভাবলাম, আমার পরিস্থিতি এমন যে খুশির খবর আসার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু আমার শাশুড়ি আমার মনের অবস্থা বুঝতে না পেরে বলেই চললেন, আমি নিশ্চিত কোনো না কোনো খুশির খবর অবশ্যই আছে। তুমি যাও, আরাম করো, আর আরিফকে বলবে তোমার খেয়াল রাখতে। তার এই কথা শুনে আমার অস্বস্তি হচ্ছিল। তারা সবাই মিলে কি অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি করছে। আমি শাশুড়ির কাছ থেকে কোনো মতে ছাড়া পেয়ে নিজের ঘরে ফিরে এলাম। আরিফ বিছানায় শুয়ে কাতরাচ্ছিল। আমি তার সামনে লেবুর শরবতের গ্লাসটা রাখলাম। সে আর চোখে আমার দিকে তাকিয়ে শরবতটা এক চুমুকে শেষ করল। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছিল সে সত্যিই অসুস্থ, কিন্তু আমি জানতাম এটা তার নতুন কোনো আচরণ। আমি সরাসরি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কবে থেকে চলছে এই সব কিছু? তোমার এই অসুস্থতার অভিনয় আর তোমার মায়ের এই খুশির খবরের আশা, এই নাটকটা তোমরা আর কতদিন চালাবে? আমার প্রশ্নে সে যেন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। আমার স্বামী রাগান্বিত স্বরে বলল, আমার সাথে এভাবে কথা বলবে না। এমনিতেই আমার শরীর খারাপ, তার উপর তুমি যদি এসব কথা বলো, তাহলে আমার মেজাজ আরও খারাপ হয়ে যাবে। চুপচাপ নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ো, বেশি কথা বলার দরকার নেই। তার কণ্ঠে ছিল এক ধরনের অস্বস্তি, যা সে লুকানোর চেষ্টা করছিল। আমি বললাম, চিৎকার করতে তো খুব ভালোই জানো, কিন্তু তোমার মধ্যে আর কোনো সাধারণ আচরণ তো আমি দেখি না। আমার এই কথায় সে চুপ হয়ে গেল। হয়তো আমার কথাগুলো তার দুর্বল জায়গায় আঘাত করেছিল। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে রইল, আর কোনো কথা বলল না। কয়েকদিন পর থেকে আরিফের মধ্যে আরেকটা নতুন আচরণ শুরু হলো।
আমি খেয়াল করলাম তার পেটটা যেন আগের চেয়ে কিছুটা বড় মনে হচ্ছে। সে হাঁটার সময় এক বিশেষ ভঙ্গিতে কোমরে হাত দিয়ে হাঁটত। আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো আমার চোখের ভুল, কিন্তু দিন দিন তার এই পরিবর্তন আরও স্পষ্ট হতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না এটা তার নতুন কোনো অভ্যাস কিনা, যা সে আমাকে মানসিকভাবে বিভ্রান্ত করার জন্য শুরু করেছে। আমি তাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করার সাহস পেলাম না, কারণ আমি জানতাম সে কোনো সঠিক উত্তর দেবে না। 10-15 দিন এভাবেই কেটে গেল। তার পেটের আকারও যেন ধীরে ধীরে বাড়তে থাকল। সে এখন বেশিরভাগ সময় ঘরেই থাকত। আয়নার সামনে দাঁড়িয়ে সে ঘন্টার পর ঘন্টা নিজের পেটের দিকে তাকিয়ে থাকত আর বিড়বিড় করে কি যেন বলতো। তার এই আচরণগুলো আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল। আমি প্রতিদিন প্রতি মুহূর্তে এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবতাম, কিন্তু আমার পরিবারের কথা চিন্তা করে আমি আটকে যেতাম। আমি প্রার্থনা করতাম যেন এই রহস্যের দ্রুত কোনো সমাধান হয়। একদিন রাতে হঠাৎ করে আরিফ চিৎকার করতে শুরু করলো। সে পেটে হাত দিয়ে কাতরাতে লাগলো আর বলল যে তার পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তার চিৎকার শুনে আমার শাশুড়ি দৌড়ে এলেন। তিনি প্রথমে তাকে কিছু ঘরোয়া টোটকা খাওয়ালেন এবং বললেন, তুমি নিশ্চয়ই বাইরে কিছু উল্টাপাল্টা খেয়েছো, তাই পেটে ব্যথা হচ্ছে। কিন্তু আরিফের একটাই জেদ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। তার অবস্থা দেখে আমার শাশুড়িও উদ্বিগ্ন হয়ে গেলেন। আমার শাশুড়ি আমাকে সাথে নিয়ে আরিফকে ধরে ধরে গাড়িতে তুললেন। আমরা শহরের সবচেয়ে বড় হাসপাতালের জরুরি বিভাগের দিকে রওনা দিলাম। গাড়িতে বসেও আরিফ অদ্ভুতভাবে চিৎকার করছিল আর পেট ধরে কাতরাচ্ছিল। তার এই আচরণ দেখে আমার শাশুড়ি এবার আমার সামনে অস্বস্তি বোধ করতে শুরু করলেন। তিনি বারবার আরিফের কাঁধে আলতো করে হাত রেখে বলছিলেন, কি হয়েছে তোমার? এত ব্যথা কিসের? একটু ধৈর্য ধরো। তার কথাগুলো শুনে আমি ভেতরে ভেতরে অস্বস্তি বোধ করলাম। হাসপাতালের জরুরি বিভাগে তখন একজন মহিলা ডাক্তার ডিউটিতে ছিলেন। আমরা তার কাছে আরিফকে নিয়ে গেলাম। আরিফ নিজের পেটের উপর হাত রেখে এমনভাবে কাতরাচ্ছিল যেন তার খুব অসুস্থতা অনুভূত হচ্ছে। ডাক্তার আরিফকে দেখিয়ে একটা অদ্ভুত মন্তব্য করলেন, যা শুনে আমরা সবাই অবাক হয়ে গেলাম। ডাক্তার আমার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, উনি তো এমনভাবে হাঁটছেন আর কাতরাচ্ছেন যেন তার শরীরে কিছু অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে, আর পেটটাও তো বেশ ফোলা দেখাচ্ছে। ডাক্তারের কথা শুনে আমার শাশুড়ি অস্বস্তিতে পড়ে গেলেন। তিনি কিছুটা রেগে গিয়ে ডাক্তারকে বললেন, আপনি এটা কী ধরনের কথা বলছেন? একজন ডাক্তার হয়ে আপনি এমন কথা কিভাবে বলতে পারেন? ডাক্তার শান্তভাবে উত্তর দিলেন, আমি যা দেখছি এবং আমার যা মনে হলো আমি সেটাই বললাম। আচ্ছা, আমি পরীক্ষা করে দেখছি, আপনারা চিন্তা করবেন না। আমার স্বামীর পেটটা সত্যি অস্বাভাবিকভাবে ফোলা ছিল, যা দেখে যে কেউই অবাক হতে পারে, কিন্তু আমি জানতাম এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, যা আজ হয়তো উন্মোচিত হতে চলেছে। ডাক্তার যখন আরিফকে পরীক্ষার জন্য বেডে শুতে বললেন, তখন সে আরও অদ্ভুত এক দাবি করে বসল। সে বলল সে সাধারণ কোনো পরীক্ষা করাবে না, সে সরাসরি আল্ট্রাসাউন্ড করাতে চায়। তার এই কথা শুনে ডাক্তার এবং নার্সরা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করতে লাগলেন। একজন রোগীর এই দাবি তাদের কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু রোগীর অবস্থা দেখে ডাক্তার আর কোনো কথা না বাড়িয়ে তাকে আল্ট্রাসাউন্ড রুমে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। আমার শাশুড়ি অস্বস্তিতে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। আমি তাকে ধরে রেখেছিলাম, কারণ আমি এই ঘটনার শেষটা দেখতে চেয়েছিলাম। আল্ট্রাসাউন্ড রুমে যখন ডাক্তার আরিফের পেটের উপর মেশিনটি রাখলেন, তখন মনিটরের দিকে তাকিয়ে তিনি বিস্ময় নিজের চোখে হাত চেপে ধরলেন। আমরা বাইরে থেকে কাচের ভেতর দিয়ে সবকিছু দেখছিলাম। ডাক্তারের এই প্রতিক্রিয়া দেখে আমরা বুঝতে পারছিলাম না ভেতরে কি হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার হতভম্ব হয়ে রুম থেকে বেরিয়ে এলেন এবং আমাদের দিকে তাকিয়ে যা বললেন তা শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তিনি বললেন, আপনার রোগের পেটে কোনো সমস্যা নেই, কারণ তার পেটটাই আসল নয়। ডাক্তারের কথা শুনে আমরা অবাক হয়ে গেলাম। আমার শাশুড়ি বললেন, এর মানে কি? ডাক্তার বললেন, উনি নিজের পেটের উপর একটা নকল পেট লাগিয়ে রেখেছেন, যা দেখতে অস্বাভাবিকভাবে ফোলা। সম্ভবত তিনি এটা অনলাইন থেকে কিনেছেন। এই কথা শোনার পর আমাদের মাথায় যেন বাজ পড়ল। আমার শাশুড়ি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি দৌড়ে রুমের ভেতরে ঢুকলেন এবং আরিফের পেটের উপর থেকে চাদরটা সরিয়ে দিলেন। আমরা দেখলাম কাপড়ের নিচে সত্যি একটা সিলিকনের তৈরি নকল পেট লাগানো আছে। এই দৃশ্য দেখে আমার শাশুড়ি আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না।
তিনি রাগে আর অস্বস্তিতে চিৎকার করে বলছিলেন, আবারও তুই এমন করছিস, তোর কি কোনো লজ্জা নেই? কিন্তু যেই মুহূর্তে তিনি নকল পেটটা খুলে ফেলতে গেলেন, তখনই আরিফ চিৎকার করে উঠল, যেন তার খুব মূল্যবান কিছু হারিয়ে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, এটা কি করলে তোমরা? কেন এমন করলে? আমার স্বপ্নটা ভেঙে দিলে তো। সে এমনভাবে কথাগুলো বলছিল যেন সে সত্যি একটা মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। তার এই আচরণ দেখে হাসপাতালের ডাক্তার, নার্স এবং অন্যান্য লোকজনও জড়ো হয়ে গিয়েছিল। সে চিৎকার করে বলছিল, তোমরা আমার স্বপ্নকে নষ্ট করে দিলে, আমি তোমাদের কাউকে ছাড়ব না। তার অবস্থার কারণে মনে হচ্ছিল সে মানসিক অত্যন্ত বিপর্যস্ত। আমি ভয়ে আর অস্বস্তিতে কাঁপতে শুরু করলাম। আমার মনে হচ্ছিল আমার চারপাশে পৃথিবীটা যেন ঘুরছে। আমি জীবনে এমন অদ্ভুত ঘটনার কথা কল্পনাও করতে পারিনি। সেখানে এত বড় ঘটনা তৈরি হয়ে গিয়েছিল যে দুজন ওয়ার্ড বয়কে এসে আরিফকে সামলাতে হয়েছিল। সে তখনও চিৎকার করে যাচ্ছিল। অবশেষে ডাক্তার তাকে শান্ত করার জন্য একটি ইনজেকশন ব্যবহার করে শান্ত করলেন। এই সমস্ত ঘটনা দেখে আমার মাথা ঘুরছিল। আমার শাশুড়ি আমার সামনে অস্বস্তিতে মুখ নিচু করে দাঁড়িয়েছিলেন। তিনি হয়তো বুঝতে পারছিলেন তাদের একটি ভুলের কারণে আজ অনেক কিছু জটিল হয়ে গেছে। আমরা আরিফকে হাসপাতালে ভর্তি করিয়ে রেখে বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরে আসার পর আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। সেই রাতে আমার বাবা মাকেও খবর দিয়ে ডেকে আনা হয়েছিল। আমি সবার সামনে দাঁড়িয়ে আমার শাশুড়িকে বললাম, আপনার ছেলের একটি জটিল মানসিক অবস্থা আছে। এটি কোনো ছোটখাটো ব্যাপার নয়। সে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করে এবং অস্বাভাবিক আচরণ করে। আমার কথাগুলো শুনে আমার বাবা মা হতভম্ব হয়ে গেলেন। তারা আমার শাশুড়ির কাছে এর ব্যাখ্যা চাইলেন। আমার শাশুড়ি আর কোনো মিথ্যে কথা বলতে পারলেন না। তিনি কাঁদতে কাঁদতে সব কিছু স্বীকার করলেন। তিনি বললেন, আমার ছেলের ছোটবেলা থেকেই এই অবস্থাটা রয়েছে। আমরা ভেবেছিলাম এটা হয়তো কোনো অস্বাভাবিক প্রভাব। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি। আমরা অস্বস্তিতে এই কথাটা কাউকে বলিনি। আমরা ভেবেছিলাম বিয়ে দিলে হয়তো ও ঠিক হয়ে যাবে। তোমাদের কাছে আমরা সত্যটা লুকিয়েছি, আমাদের ক্ষমা করে দাও। তার এই স্বীকারোক্তি শুনে আমার বাবার আগে ফেটে পড়লেন। তিনি বললেন, আপনারা ক্ষমা চাওয়ার যোগ্য নন। আপনারা জেনে শুনে আমার মেয়ের জীবনটা জটিল করে দিয়েছেন। আমার বাবার কথা শুনে আমার শ্বশুরবাড়ির সবাই চুপ হয়ে গেল। তাদের মুখে কোনো উত্তর ছিল না। আমার বাবা দৃঢ় কণ্ঠে বললেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার মেয়ে আর এক মুহূর্তও এই বাড়িতে থাকবে না। আপনার ছেলের আচরণের জন্য তাকে সঠিক সমর্থন ও চিকিৎসার প্রয়োজন, কিন্তু আমার মেয়ের জীবন জটিল হয়ে যাবে না। আমার বাবা মায়ের এমন কঠোর অবস্থান দেখে আমার শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন। তিনি হাত জোর করে বলতে লাগলেন, দয়া করে এমনটা করবেন না। মাত্র 1 মাস হলো বিয়ে হয়েছে। এখনই যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে সমাজে আমার মেয়ের জন্য কঠিন হবে। আমি কথা দিচ্ছি, আমি আরিফের জন্য উপযুক্ত সাহায্য নেব। ওকে আমি ঠিক করার চেষ্টা করব। তার এই অনুনয়ে আমার মনকে গলাতে পারল না। আমি আমার বাবা মাকে বিয়ের প্রথম রাত থেকে শুরু করে আজ পর্যন্ত ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বললাম। আমি বললাম, এই ব্যক্তি শুধুমাত্র কিছু অস্বাভাবিক আচরণের মধ্যে দিয়ে যাচ্ছে না, বরং তার আচরণ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সে নিজের পরিচয় নিয়ে বিভ্রান্ত। সে বলে তার শরীর একরকম, কিন্তু তার ভেতরের অনুভূতি অন্য রকম। সে এই ব্যাপারে খুবই অসহায়। আমার কথাগুলো শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। পৃথিবীর কোনো বাবা মাই চায় না যে বিয়ের 1 মাসের মাথায় তাদের মেয়ের সংসারে ভাঙন ধরুক, কিন্তু এখানে এছাড়া আর কোনো উপায় ছিল না। যদি আমি ধৈর্য ধরে এই সংসারে থেকে যেতাম তাহলেও কোনো কিছু ঠিক হতো না, বরং আমার নিজের জীবনটাই আরও জটিল হয়ে যেত। আমি আমার নিজের জীবনটাকে নিয়ে আর কোনো ঝুঁকি নিতে চাইনি। সমাজের মানুষ হয়তো আমাকেই দোষ দিত, কিন্তু আমার তো আমার শাশুড়িকে দেখে সবচেয়ে বেশি অবাক লাগছিল। তিনি সব কিছু জেনে শুনেও কিভাবে পারলেন এত বড় একটা সত্য লুকিয়ে আমার জীবনটাকে জটিল করে দিতে। এত কিছুর পরেও তারা বিচ্ছেদে রাজি ছিলেন না। তাদের ভয় ছিল সমাজের প্রতি,
কিন্তু আমার জীবনের প্রতি তাদের কোনো মায়া ছিল না। পরের দিন আমরা তাদের উপর বিচ্ছেদের জন্য মামলা করলাম। আমরা আদালতে প্রমাণ করলাম যে আরিফের সাথে সংসার করা সম্ভব নয়। তার আচরণের জন্য তার নিজেরই সঠিক সমর্থন ও চিকিৎসার প্রয়োজন। ন্যায়ের লড়াইয়ে অবশেষে আমি জিতে গেলাম। আমি আইনতভাবে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেলাম এবং নিজের বাড়ি ফিরে এলাম। আমার বাবা মা আমার কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চাইলেন, কারণ তারা তাড়াহুড়ো করে খোঁজ খবর না নিয়েই আমার বিয়েটা দিয়েছিলেন। কিন্তু আমি জানতাম এতে তাদের কোনো দোষ ছিল না, কারণ কোনো বাবা মাই চায় না তাদের সন্তানের খারাপ হোক। আশ্চর্যজনকভাবে আমার জীবনে যখন এত বড় ঝড় বয়ে গেল, তারপর থেকে আমার সেই শারীরিক সমস্যাটা আর কখনো দেখা দেয়নি। আমি জানি না এটা কিভাবে সম্ভব হলো। হয়তো আমার মনের ভেতরের কোনো চাপা কষ্টই ছিল আমার ওই অসুস্থতার কারণ। সেই কঠিন অভিজ্ঞতা থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে আমার শরীরও যেন মুক্তি পেয়েছিল। আমি পুরোপুরি সুস্থ হয়ে গেলাম। এরপর বেশ কয়েক বছর আমি আর বিয়ের নাম পর্যন্ত মুখে আনিনি। আমি আমার পড়াশোনাটা আবার নতুন করে শুরু করলাম, যেটা আমি বিয়ের জন্য মাঝপথে ছেড়ে দিয়েছিলাম। আমি আমার সমস্ত মনোযোগ আমার পড়াশুনো এবং কেরিয়ারের দিকে দিলাম। আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে একটা মেয়ের জীবন শুধু বিয়ের উপর নির্ভর করে না। একটা ভাঙা সম্পর্ক জীবনের শেষ কথা নয়, বরং এটা একটা নতুন শুরুর ইঙ্গিত হতে পারে। আমি দেখতাম সমাজের অনেকেই আমার দিকে বাঁকা চোখে তাকাতো, আড়ালে আমার বিচ্ছেদ নিয়ে কথা বলতো, কিন্তু আমি সেসবে কান দিইনি। আমার পরিবার আমার পাশে ছিল, আর এটাই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। আমি জানতাম যারা আজ আমাকে নিয়ে কথা বলছে, একদিন তারাই আমার সফলতায় হাততালি দেবে। সময়ের সাথে সাথে আমি আমার অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে গেলাম। আমি একটা ভালো চাকরি পেলাম, নিজের পায়ে দাঁড়ালাম। আমি আর্থিকভাবে স্বাবলম্বী হলাম, যা আমাকে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছিল। আমার ভেতরের ভয়, জড়তা সব কিছু কেটে গিয়েছিল। আমি আবার নতুন করে হাসতে শিখলাম, জীবনকে ভালোবাসতে শিখলাম। আমি বুঝতে পারলাম জীবনের পথে এমন অনেক ঝড় আসবে, কিন্তু সেই ঝড়ে ভেঙে না পড়ে যে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, সেই আসল বিজয়ী। আমার এই পরিবর্তন দেখে আমার বাবা মা খুব খুশি হলেন। তারা আবার আমার বিয়ের জন্য চিন্তা করতে শুরু করলেন। আমি প্রথমে রাজি ছিলাম না, কারণ আমার মনের মধ্যে একটা ভয় কাজ করত। কিন্তু আমার মা আমাকে বোঝালেন যে পৃথিবীর সব মানুষ একরকম হয় না। একটি খারাপ অভিজ্ঞতার জন্য সারা জীবন একা থাকাটা কোনো সমাধান নয়। তিনি আমাকে নতুন করে জীবন শুরু করার জন্য উৎসাহ দিলেন। অবশেষে যখন আমার বয়স 24 বছর, তখন আমার পরিবার আবার আমার বিয়ে দিল। এবার আমার স্বামী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং খুবই ভালো একজন মানুষ। আমার দ্বিতীয় বিয়ের দিন আমার মনে এক ধরনের অজানা ভয় কাজ করছিল। অতীতের তিক্ত অভিজ্ঞতা আমাকে এতটাই নাড়িয়ে দিয়েছিল যে নতুন করে কাউকে বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছিল। আমার নতুন স্বামী সুফিয়ান হয়তো আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিল। সে আমার পাশে এসে বসেছিল, কিন্তু কোনো ধরনের তাড়াহুড়ো করেনি। সে আমার সাথে খুব স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করল, যেন আমরা বহুদিনের পরিচিত বন্ধু। তার আন্তরিকতা, তার কথা বলার ভঙ্গি আমার ভেতরের ভয়টাকে ধীরে ধীরে কমিয়ে আনছিল। সে আমাকে বলেছিল, জেরিন, আমি তোমার অতীত সম্পর্কে সব কিছু জেনেই তোমাকে আমার জীবনে চেয়েছি। আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, শুধু তোমার পাশে থাকতে চাই। তুমি তোমার মতো করে সময় নাও। সুফিয়ানের এই কথাগুলো আমার কাছে এক পশলা বৃষ্টির মতো মনে হয়েছিল। আমি তার চোখের মধ্যে যে সততার সম্মান দেখেছিলাম, তা আমার আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সাহায্য করেছিল। আমরা সেই রাতে অনেকক্ষণ ধরে কথা বললাম। আমি আমার স্বপ্নের কথা, আমার ভালো লাগার কথা তাকে বলেছিলাম। সেও তার জীবন, তার কাজ, তার স্বপ্ন নিয়ে আমার সাথে আলোচনা করেছিল। আমি বুঝতে পারছিলাম এই মানুষটা আমার আগের স্বামীর মতো নয়। তার মধ্যে কোনো রহস্য নেই, কোনো লুকোচুরি নেই। সে একজন স্বচ্ছ মনের মানুষ, যে আমাকে আমার মতো করেই গ্রহণ করেছে। আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল বন্ধুত্ব আর পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে। ধীরে ধীরে আমি সুফিয়ানের সাথে সহজ হতে শুরু করলাম। আমি আবিষ্কার করলাম সে ঠিক তেমনই একজন মানুষ যেমনটা আমি আমার স্বপ্নে দেখতাম।
সে আমার খুব খেয়াল রাখত। আমার ছোট ছোট ইচ্ছের প্রতিও তার নজর ছিল। মাঝে মাঝে অফিস থেকে ফেরার সময় সে আমার জন্য আমার পছন্দের ফুল নিয়ে আসতো। ছুটির দিনে আমরা একসাথে ঘুরতে যেতাম, রান্না করতাম। আমাদের ছোট্ট সংসারটা ভালোবাসার হাসিতে ভরে উঠেছিল। আমি আমার হারানো স্বপ্নগুলোকে আবার নতুন করে খুঁজে পেয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম জীবন আমাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে সুখী হওয়ার। সুফিয়ানের পরিবারও ছিল অসাধারণ। আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। তারা কখনো আমার অতীত নিয়ে কোনো কথাও বলেনি, বরং তারা আমাকে বুঝিয়েছিল যা হয়ে গেছে তাতে আমার কোনো দোষ ছিল না। তাদের ভালোবাসার সমর্থন আমাকে আমার অতীতের ক্ষতগুলো সারাতে অনেক সাহায্য করেছিল। আমি এই পরিবারে এসে বুঝতে পারলাম একটা সুস্থ পারিবারিক পরিবেশ মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য কতটা জরুরি। যেখানে কোনো মিথ্যাচার নেই, কোনো ষড়যন্ত্র নেই, আছে শুধু বিশ্বাস আর ভালোবাসা। বিয়ের 1 বছর পর আমাদের জীবনে এক নতুন অতিথি এলো। আমাদের একটি ফুটফুটে মেয়ে হলো। তার আগমনে আমাদের সংসারটা যেন পূর্ণতা পেল। আমি যখন আমার মেয়েকে কোলে নিতাম তখন মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী। সুফিয়ান একজন অসাধারণ বাবা হিসেবে নিজেকে প্রমাণ করেছিল। সে তার মেয়ের সব দায়িত্ব আমার সাথে ভাগ করত। আমি দেখতাম সুফিয়ান যখন অফিস থেকে ফিরে তার মেয়েকে কোলে তুলে নিত, তখন তাদের দুজনের চোখে এক অনাবিল আনন্দের ছাপ থাকত। আমার ছোটবেলার সেই স্বপ্নটা, যা প্রায় ভেঙেই গিয়েছিল, আজ আমার চোখের সামনে বাস্তব রূপ পেয়েছিল। আমি প্রায়ই আমার অতীতের কথা ভাবতাম যদি আমি সেই প্রথম সংসারে চুপ করে থেকে যেতাম তাহলে আমার জীবনটা কেমন হতো। হয়তো আমি সারা জীবন একটা কঠিন পরিস্থিতিতে আটকে থাকতাম। আমার কোনো নিজের সত্তা থাকতো না, কোনো স্বপ্ন থাকতো না। আমি হয়তো সেই অন্ধকার ঘরেই নিজেকে হারিয়ে ফেলতাম। কিন্তু আমি সেদিন সাহস করে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম বলেই আজ আমি এত সুখী হতে পেরেছি। আমার জীবনটা আমাকে শিখিয়েছে অন্যায়ের সাথে আপোষ করে বেঁচে থাকার নাম জীবন নয়। নিজের অধিকারের জন্য লড়াই করে বেঁচে থাকার মধ্যেই জীবনের আসল সার্থকতা। আমার প্রাক্তন স্বামী আরিফের খবর আমি পরে পেয়েছিলাম। তার পরিবার অবশেষে তার জন্য উপযুক্ত সমর্থন ও চিকিৎসার ব্যবস্থা করেছিল। সে এখন একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমি তার জন্য প্রার্থনা করি যেন সে দ্রুত সুস্থ হয়ে ওঠে। তার উপর আমার কোনো রাগ বা ঘৃণা নেই, কারণ আমি জানি সে যা করেছে তা তার অসুস্থতার কারণে। কিন্তু আমি তার পরিবারের প্রতি ক্ষুব্ধ, কারণ তারা জেনে শুনে আমার জীবনটাকে জটিল করতে চেয়েছিল। তাদের ভুলের জন্য তারা হয়তো অনুশোচনা বোধ করবে। আজ আমি আমার জীবন নিয়ে গর্বিত। আমি একজন সুখী স্ত্রী, একজন গর্বিত মা এবং একজন সফল নারী। আমার জীবন হয়তো সিনেমার গল্পের মতো মসৃণ ছিল না, অনেক চড়াই-উত্তরাই ছিল, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি লড়াই করেছি এবং শেষ পর্যন্ত জয়ী হয়েছি। আমার গল্প অনেক মেয়ের জীবনের প্রতিচ্ছবি, যারা সমাজের ভয়ে, পরিবারের সম্মানের কথা ভেবে নীরবে কষ্ট সহ্য করে যায়। আমি তাদের বলতে চাই, ভয় পেয়ে চুপ করে থাকো না, নিজের জন্য আওয়াজ তোলো, কারণ তোমার জীবনটা তোমার, অন্য কাউকে জটিলতা তৈরি করার অধিকার দিও না। বন্ধুরা, আমার জীবনের এই দীর্ঘ পথ চলার গল্পটা তোমাদের সাথে ভাগ করার একটাই উদ্দেশ্য। আমি চাই আমার অভিজ্ঞতা থেকে তোমরা কিছু শিখো। আমাদের সমাজে এমন অনেক জেরিন আছে যারা লোকলজ্জার ভয়ে, পরিবারের সম্মানের কথা ভেবে দিনের পর দিন নিজেদের জীবনকে একটি অস্বাস্থ্যকর সম্পর্কের মধ্যে আটকে রাখে। তারা ভাবতে পারে বিচ্ছেদ হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় কলঙ্ক। কিন্তু আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি যে একটা অস্বাস্থ্যকর সম্পর্কে টিকে থাকার চেয়ে সম্মান আর সাহসের সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবন একটাই, এবং সেই জীবনটা আপোষ করে বা ভয় পেয়ে কাটানোর জন্য নয়। আমার প্রথম বিয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় ভুল ছিল আমার পরিবারের তাড়াহুড়ো করে নেওয়ার সিদ্ধান্ত। তারা শুধু পাত্রের বাইরের চেহারা আর আর্থিক অবস্থা দেখেই মুগ্ধ হয়েছিল, কিন্তু তার আচরণ বা পরিবারের প্রকৃত পরিবেশ খতিয়ে দেখার প্রয়োজন তারা মনে করেনি।
আমি আজকের দিনের সমস্ত বাবা মাকে বলবো, আপনার মেয়ের বিয়ে দেওয়ার আগে শুধু ছেলের বাড়িগাড়ি বা চাকরি দেখবেন না। তার মানসিকতা, পরিবারের পরিবেশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছেলেটার আচরণ সুস্থ কিনা তা ভালোভাবে যাচাই করুন। কারণ একটা ভুল সিদ্ধান্ত আপনার মেয়ের সারা জীবনের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে এখনও অনেক ভুল ধারণা রয়ে গেছে। আরিফের পরিবার তার আচরণকে অজানা কারণ বা সংস্কারের সাথে যুক্ত করতে চেয়েছিল। তারা সঠিক চিকিৎসার পরিবর্তে বিভিন্ন ভুল পথে আশ্রয় নিয়েছিল এবং বিয়েকে সমস্যার সমাধান হিসেবে দেখেছিল। কিন্তু এটা বোঝা জরুরি, বিয়ে কোনো সমস্যার সমাধান নয়। মানসিক স্বাস্থ্যের সমস্যাও শরীরের অন্যান্য সমস্যার মতোই চিকিৎসাযোগ্য, যার জন্য প্রয়োজন সঠিক সমর্থন এবং সহানুভূতি। এটাকে লুকিয়ে রেখে বা জোর করে বিয়ে দিয়ে কোনো মেয়ের জীবন জটিল করা গুরুতর ভুল। আমি মনে করি প্রত্যেক মানুষের উচিত নিজের জন্য দাঁড়ানো শেখা। বিশেষ করে মেয়েদের আরও সাহসী হতে হবে। যদি তুমি বুঝতে পারো তোমার সঙ্গী তোমার প্রতি যথাযথ নয় বা তুমি একটি ভুল সম্পর্কের মধ্যে আছো, তাহলে সেখান থেকে বেরোতে দ্বিধা করবে না। সমাজ কি বলবে, মানুষ কি ভাববে, এই চিন্তা করে নিজের জীবন নষ্ট করো না। যে সমাজ আজ তোমাকে নিয়ে কথা বলবে, সেই সমাজই বিপদের দিনে পাশে থাকবে না। তাই নিজের আত্মসম্মানকে সবসময় গুরুত্ব দাও। আমার জীবনে সুফিয়ানের মতো একজন মানুষের আগমন আমাকে শিখিয়েছে যে পৃথিবীটা আসলে অনেক সুন্দর এবং ভালো মানুষও আছে। একটা খারাপ অভিজ্ঞতা মানেই জীবন শেষ হয়ে গেছে না, বরং এটা তোমাকে শক্তিশালী করে, ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে শেখায়। তাই কখনো আশা ছেড়ো না, নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যদি সৎ থাকো এবং সঠিক পথে চলো, তাহলে অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। একটি দরজা বন্ধ হলে হাজারটা দরজা খুলে যায়। বন্ধুরা, মনে রাখবা, সব সমস্যার সমাধান বিয়ে নয়। আর সব ঠিক হয়ে যাবে এই আশায় বসে থেকে অন্যের মেয়ের জীবন জটিল করার অধিকার কারো নেই। অস্বাভাবিক আচরণের পেছনের কারণ ভালো করে খুঁজে বের করে উপযুক্ত সমর্থন নাও। কিন্তু অন্য কারো মেয়েকে দিয়ে আপনার সমস্যার সমাধান করানোর ধারণা থেকে বের হও। মেয়ের জীবন কোনো পরীক্ষাগার নয়, তারও স্বপ্ন দেখা, ভালো থাকা এবং সুখী হওয়ার অধিকার আছে। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলতে চাই, বৈবাহিক সম্পর্ক স্থাপনের আগে উভয়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে পূর্ণ ধারণা থাকা অত্যন্ত জরুরি। মানসিক স্বাস্থ্য সমস্যা কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসাযোগ্য। সঠিক সমর্থন, ধৈর্য এবং পরিবারের সহযোগিতা গুরুত্বপূর্ণ। বিয়েকে সমস্যার সমাধান হিসেবে ব্যবহার করা উচিত নয়। সত্যকে লুকিয়ে বা প্রতারণা করে সম্পর্ক তৈরি করলে পরিণতি গুরুতর হতে পারে। প্রত্যেক মানুষের, বিশেষ করে নারীদের, অন্যায় বা প্রতারণার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিজের অধিকার রক্ষা করা উচিত। সততা, স্বচ্ছতা এবং পারস্পরিক শ্রদ্ধাই সুস্থ ও সুন্দর সমাজ গঠনের মূল। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।